আমাদের দেশকে আমার উদ্ধার করতে হবে, ওয়াশিংটন ডিসির সাথে শত্রুতা নয়, মিত্র ভাবাপন্ন সম্পর্ক রাখতে হবে। আওয়ামী লীগের প্রতি যে সহানুভূতিশীল নয় ওয়াশিংটন, এটা তো আমরা দীর্ঘকালীন সময় ধরে জানি এবং বারবার ইনপুট গুলো আমরা দিয়েছি, বয়ানটা চেঞ্জ করার কথা বলেছি। আমরা এটাও বলেছিলাম, বা এখনো এটা লেট নয়, আওয়ামী লীগের যে বিভিন্ন ইয়ে থাকবে, বিভিন্ন আওয়ামী লীগ হিসেবে বলছি এই জন্য কারণ গত 16 মাসে এটা প্রমাণ হয়েছে যে বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় তারা সবাই আওয়ামী বিরোধী, সবাই বঙ্গবন্ধু বিরোধী। আজকে 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাংলাদেশে, আমি ইমাজিন করতে পারি না একটি জাতিসত্তার যে মহান নেতা, যাকে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী সে নিজে অফিস থেকে এসে হোটেলে তার সাথে দেখা করেছে, ভিডিওগুলো এখন আমাদের সামনে জল জল ভাসে। এই বাংলাদেশের এই মানুষগুলো যারা এখন মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতায় বসা, তারা একটুও চিন্তা করে না যে এই দেশটা, এই বাংলাদেশটা, এই বঙ্গবন্ধু, এই শেখ মুজিব, এই আওয়ামী লীগ, এরা না থাকলে তো এটা জন্মই করা যে হতো না। এবং সেই যে আতুর ঘরে থাকা অন্য অবস্থায় গলা টিপে ধরার যে পশ্চিমা শক্তি, সেই শক্তির সাথে আওয়ামী লীগ আসলে কখনোই, এই দুইটা শক্তি একসাথে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে না। বাট আমি দস্তগীর জাহাঙ্গীর একজন সাংবাদিক হিসেবে দীর্ঘকালীন সময়ে আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আমি কিন্তু দীর্ঘকালীন সময়ে এখানে কাজ করি। আগে সেসব দৃশ্যমান ছিল না, এখন এটা অনেক দৃশ্যমান, কারণ বাংলাদেশ এখন সব বেদখল। অতএব ওয়াশিংটন ডিসিতে যে কাজটা আমাদের সম্মিলিত ভাবে করতে হবে, রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে করতে হবে, সেটা হলো, জামাল হাসানও বলেছেন, সঞ্জয় দা অবশ্যই সেটার সাথে একমত আশা করি, যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান বাংলাদেশে আমরা চাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যাতে ওয়াশিংটন ডিসি সেটাকে সহযোগিতার হাত বাড়ায়, এবং এমন কিছু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে না করা উচিত যেখানে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক জোনে তাদের যে একটা বিরাট পরিকল্পনা রয়েছে বা এটা থাকতেই হবে, সেটার সাথে যাতে সংঘর্ষ না হয়। আর সেই সাথে ভারতকে ডিঙ্গিয়ে এখন এবং আগামী 100 বছর বলে রাখলাম, আমি কেউ রেকর্ড করে রাখতে পারেন, আগামী, কারণ আরো কিছুদিনের ভিতরে ভারত চলে যাবে কারণ ইউকের আর আয়ের উপায় নেই, ভারতের আয়ের মহা উপায়, ভারত এগিয়ে চলছে, এসবগুলোকে ফেলে জার্মানিকেও পিছনে ফেলে চায়না এবং ভারতের হবে বিশ্ব, রাশিয়া সেখানে তাদের বন্ধু থাকবে, এবং সেই অবস্থাতে না পৌঁছার জন্য যুক্তরাষ্ট্র যা করার তাই করছে। ধন্যবাদ। চমৎকার বলেছেন দস্তগীর জাহাঙ্গীর, চমৎকার বলেছেন। যদি দুই একটা বিষয় আপনার সঙ্গে আমার একটু ভিন্ন মত আছে, জামাল হাসান, যেমনটি দস্তগীর জাহাঙ্গীর বলছিলেন যে ভারতে মানে আমেরিকার সঙ্গে বাংলাদেশের বা আওয়ামী লীগ যদি সুনির্দিষ্ট করে বলি, তাদের কখনোই বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কটি হয়নি, এটি যেমন সত্য। আমি যদি আবার একটু ভিন্নভাবে তাকাই, যে ডেনমার্কের সঙ্গে আমেরিকার চিরকালের বন্ধুত্ব, তো এখন তারা ডেনমার্কের সঙ্গে শত্রুতার দিকে যাচ্ছে, গ্রিনল্যান্ড দখল করতে চাচ্ছে বা কিনতে যাচ্ছে, হোয়াট এভার, তাদের গ্রিনল্যান্ড লাগবেই। ফলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলেই যে তাদের কূটনৈতিক সম্পর্কটি এক থাকবে তা কি নয়, তা কি, এটা প্রশ্ন আপনাকে রাখলাম। সেই সঙ্গে দস্তগীর জাহাঙ্গীর যেটি বলছিলেন যে ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প অনেক জনপ্রিয়, মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক জনপ্রিয়, আমার মনে আমেরিকানদের কাছে বলেছেন। তো আমেরিকান বলতে ধরেন আমিও আমেরিকান, আপনিও আমেরিকান, জামাল হাসানও আমেরিকান, রাইট? আমরা যারা ইমিগ্রান্ট, আমাদের কাছে তো তিনি অতটা জনপ্রিয় নন। তার একটা বেইজ আছে যারা হোয়াইট সুপ্রিমেসিতে বিলিভ করে, তাই তো? তাদের সংখ্যা 30%, এমন সব হোয়াইটও সেটাতে বিলিভ করে না। এই 30% যারা হোয়াইট সুপ্রিমিস্ট, তাদের টোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এটাকে বলে আপনার কি যেন একটা বলে, ডগ, আমি ভুলে গেছি টার্মটা, ডগ হুইসলিং, রাইট? যে একই সুরে কথা বলে, যে যখন ডোনাল্ড ট্রাম্প একটা শব্দ চয়নে ওই তার 30% বেস গ্রুপ বুঝতে পারে যে আসলে উনি কি বলছেন, রেসিজমের কোন জায়গাটাতে পিক করছেন, তাই তিনি একজন ডগ হুইসলার। সো সেই দিক থেকে তার বেজের কাছে তিনি তো জনপ্রিয় থাকবেনই। জি দস্তগীর জাহাঙ্গীর বলুন। আমি দুঃখিত জামাল ভাই, আমি শুধু একই লাইনে প্রতিবাদ করব না,
অবশ্যই সম্মানের সাথে আমি আপনার যে আমার সাথে দ্বিমত, এটা খুবই সুন্দর। 30% ইজ এ হিউজ নাম্বার। আমি শুধু বলতে চাই একটা জিনিস, যে 18 কোটি মানুষের 30%, এটা হলো আপনি যদি ভোটের রাজনীতিতে যান তাহলে তাকে ফেল করানো অসম্ভব হয় যদি এটা 30% ভোটার সেখানে যায়। আরেকটা বিষয়, আমি ইচ্ছা করি, আমি একজন আসলে ভ্রমণকারী, পুরা ইউরোপ ঘুরে এসেছি 18 বছর ব্যাপী। এখানকার আপনি যদি গ্রামে গ্রামে না ঘোরেন তাহলে বুঝতে পারবেন না যে 50 ঘরের ভিতরে একজন কেউ ডেমোক্রেট পাবেন না। তারপরে ডেমোক্রেটদের যে আস্তানা সেটা হলো আমি আপনি আমরা ইমিগ্রেন্টরা, আমরা আমরা যারা বাইরে থেকে এসেছে, এটা হলো না বুঝে না জেনে ডেমোক্রেটদের পক্ষে যে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোন রেজিস্টার্ড ভোটার নই কোন দলের, আমি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আমি মানে শেষ করে দিই, সরি, যে আমি দেখতে পাচ্ছি যে ঘটনাটা হলো যে আমেরিকার ইমিগ্রেশনের ইতিহাস যদি আপনি একদিন নিয়ে আসেন এখানে, আমি সেখানে আলোচক হতে চাই। এবং সেখানে দেখবেন রিপাবলিকান ছাড়া আমেরিকার ইমিগ্রেশনে কখনোই ডেমোক্রেটরা কোনো ধরনের হেল্প করে নাই কোনো আই এগ্রি আপনার সঙ্গে 100% এগ্রি। আসলে মানে আজকে তো এটা নিয়ে আলাপ করার বিষয় নয়, তবু একটু বলি, আজকের যেটা ডেমোক্রেটিক পার্টির মানে পলিসি, এই পলিসি ছিল এক সময়ে আপনার লিঙ্কনের আগে বা ওই সময়ে সিভিল ওয়ারের আগে এই পলিসি ছিল রিপাবলিকানদের পলিসি। আর এখন এই সময় এসে সেটি ঠিক উল্টা হয়ে গেছে, রিপাবলিকানরা হয়ে গেছে ডেমোক্রাট হয়ে গেছে রিপাবলিকান। এনিওয়ে, কিন্তু আমার প্রশ্নটি জামাল হাসান আপনার কাছে, যে ধরেন আগামী, আমরা যেহেতু আমেরিকার আগামী 50 বছর 100 বছর নিয়ে কথা বলছি, একটা ডেনমার্ক সংক্রান্ত কূটনীতি নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন রাখলামই, সেই সঙ্গে এইটার সঙ্গে এই বিষয়টি কাজ করছে কিনা যে আগামী 2040 সাল নাগাদ আমেরিকার জনগোষ্ঠীর মেজরিটি হয়ে যাব আমরা, মানে নন হোয়াইট পিপল, আমরা যারা সাদা না, শ্বেতঙ্গী না, মানে ইমিগ্রান্টরা হয়ে যাবে আপনার মেজরিটি, আর হোয়াইটরা হয়ে যাবে মাইনরিটি। ফলে এই ক্ষেত্রে তার এই পলিসিগুলো এই একটা লং টার্মে ন্যাশনাল স্ট্র্যাটেজির ক্ষেত্রেও কাজ করছে কিনা, দুটো প্রশ্ন আপনার কাছে রেখেছি। না, এটা বলা খুব কঠিন এই মুহূর্তে, সেই নন হোয়াইটরা কোন দিকে যাবে। তো নন হোয়াইটের মধ্যে মূলত হিসপ্যানিক, যারা খ্রিস্টান বা ক্যাথলিক মানে গোষ্ঠীর বলা যায়, তো তারা কিভাবে নেবে। ইসলাম ধর্মের বিশ্বাসী লোক কম না, তবে মূলত মানে আমি বলবো যে আরো কয়েক যুগ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ থাকবে। আমরা দিক থেকে বলিনি জামাল হাসান, আমি বলেছি গায়ের রঙের ভিত্তিতে, যে আমেরিকার জনগোষ্ঠী ধরেন 333 মিলিয়ন মানুষ, হ্যাঁ, এর মধ্যে এখনো পর্যন্ত 57% শ্বেতাঙ্গ জনগোষ্ঠী, আর বাকিটা হচ্ছে গিয়ে মানে ধরেন আফ্রিকান আমেরিকান, এশিয়ান আমেরিকান, সবাই মিলে বাকি শতাংশ। কিন্তু 2000 যেই প্রজেকশন আছে সামনে, তাতে করে দেখা যাচ্ছে 2042 সাল নাগাদ এই শ্বেতাঙ্গ জনগোষ্ঠী 50-এর নিচে চলে আসবে। ফলে তারা খুব থ্রেটেন ফিল করছে, হুমকিতে বোধ করছে যে তারা তাদের দেশটাই হারিয়ে ফেলছে এই ইমিগ্রান্টদের কারণে। সেটা অবশ্য যদি বলে ডেভিডস অ্যাডভোকেট হিসেবে বলা যায়, সেটা যে কোনো জাতি গোষ্ঠী করতে পারে, সেটা যে কোনো নেশন স্টেট। সুতরাং এটা খালি শ্বেতাঙ্গদের দিকে আঙ্গুল নির্দেশ না করলেও চলে। না, নির্দেশ করতে হবে, আমরা বাংলাদেশ নির্দেশ তো করতে হবে, তারাও তো ইমিগ্রেন্ট ছিল। আমি পয়েন্টটা বলছি যে বাংলাদেশের জনগণ বাঙালি না, মানে এবং আমাদের যে নৃতাত্ত্বিক, যে আমাদের যে ইন্দো, মানে কি বলবো, যে আমাদের চেহারার ভেতরে ধরুন নৃতাত্ত্বিক ভাবে যেটা দ্রাভিডিয়ান কিংবা টিবেটান যেটা আছে না, হঠাৎ করে চলে আসলো কিছু চাইনিজ ইমিগ্রেন্ট। হ্যাঁ, আমি বলছি আর কি, বাংলাদেশ হাইপোথেটিক্যালি চাইনিজ ইমিগ্রেন্ট কয়েক লক্ষ কয়েক কোটি হতে লাগলো, তারা বাড়তে লাগলো। তো ন্যাচারালি যারা আদিবাসী, যারা তারা হচ্ছে, আমি এই আদিবাসী কিন্তু অ্যাবরিজিনাল অফ অস্ট্রেলিয়া বলছি না, এই আদিবাসী আমি বলছি না রেড ইন্ডিয়ানস অফ আমেরিকা বলছি না, যারা দুঃখজনক ভাবে তারা সভ্যতার নিচের দিকে ছিল আর কি, অতটা হয়তো উন্নত ছিল না, যে মানে প্রযুক্তিগত বা যে কোনো কারণে, যে কারণে তারা বলতে গেলে একেবারে নিশ্চিহ্ন না হলেও অনেকটা দুর্বল, একটা চরম একটা নিচের দিকে চলে গেছে তারা। যেমন ধরেন এখানে কিছু কিছু আমেরিকান ইন্ডিয়ান রিজার্ভেশন আছে। তো যাই হোক,
সেটা হচ্ছে প্রসঙ্গত হচ্ছে যে এটা যে বলছেন সেটা অবশ্যই বর্ণবাদী মূলক একটা ব্যাপার চিন্তা, এবং উনি ট্রাম্প কয়েকদিন আগে কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলেছে, নর্ডিক মানে নর্ডিক মানে কি, যে ধরুন ওই যে ইউরোপের ওই এলাকাটা কি ধরেন কিছুটা ডেনমার্ক, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ওখান থেকে আরো মানে জাতি অভিবাসী আনতে হবে। এছাড়া তিনি কিন্তু দুয়ার খুলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের, এবং শ্বেতাঙ্গ যারা আসতে চায়, এবং এটা আমি 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 কিছু গবেষণায় দেখেছি যে দক্ষিণ আফ্রিকার অনেক শ্বেতাঙ্গ দারিদ্র সীমার নিচে আছে বর্তমানে, চিন্তা করা যায় না, কিন্তু একেবারে ঘেটো অবস্থায়। তো তারা কোনো শ্বেতাঙ্গ ব্যক্তি আসলে আপনি চলে আসতে পারবে যদি আমেরিকা আসতে চায়, ইজি ভিসা, এবং এটা কিন্তু উনি ওপেন করে দিয়েছেন। আমার মনে হয় এলন মাস্কের পরামর্শের মধ্যে কাজ করছে। তো আপনি ডেনমার্ক প্রসঙ্গে যখন আসলেন তখন আমি সেই প্রসঙ্গটা বলে দিচ্ছি একটা কথাই, কয়েকটা ব্যাপার কিন্তু এখন আসতে পারে। আমি একটু আগেই দেখছিলাম যে আচ্ছা ডেনমার্কের কথায় আসি, ডেনমার্কের ব্যাপারে উনি কথা বলছেন, হয়েছে করছেন, এটা কতদূর হবে জানি না, তবে কথা হলো যে আমরা খালি সবসময় যদি আমেরিকার কথাই বলি, কিন্তু আমরা যদি আমেরিকাই বলে বড় ভিলেন, কিন্তু ভিলেন কিন্তু আমরা দেখেছি অনেক 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 ক্ষেত্রে অনেকেই এই ভিলেনগিরি করেছে। এই তো কিছুদিন আগেই তো ধরুন না 2016 সালের পরে যখন ওবামা ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন আমেরিকার, তখন তো রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন তো খট করে ডনবাস কতগুলো জায়গা দখল করে ফেললো। আপনি জানেন তো এখানে ক্রিমিয়া দখল করে ফেললো কি, তখন ওবামা একটু হইচই করলো, আচ্ছা সেটা দখল করলো, হ্যাঁ এটা দখল করলো একবারে, এবং দেশের অংশ করে ফেললো বলতে গেলে রাশিয়ার। এখন ভেনেজুয়েলার ঘটনা বলতে গেলে আমরা একটু অতীতে যাই, আপনার বোধহয় এটা তো আমরা অবশ্যই এই অতীত ইতিহাস রয়েছে যায়। 1928 সালের দিকে 1928 এর দিকে এক্সন এবং গালফ অয়েল, হ্যাঁ তারা কিন্তু আমেরিকান কোম্পানি, তারা সে রয়্যাল ডাচ শেল যেটা ছিল আগে তাকে সারপাস করেছিল, বুঝেছেন, এবং তাদের বাৎসরিক প্রোডাকশন কিন্তু হচ্ছিল 1929 সালের দিকে প্রায় 137 মিলিয়ন ব্যারেল। তো সেই সময়টা বলা যায়, সেই সময় ভেনেজুয়েলা কিন্তু যুক্তরাষ্ট্রের পরেই ছিল তার স্থান। মনে রাখবেন সেখানে কিন্তু আমেরিকান স্থাপনা ছিল। তারপরে নানা রকম টানাপোড়েন হয়েছে,